বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু। কাল থেকে খোলা শপিং মল। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর পদক্ষেপের আভাস প্রধানমন্ত্রীর। রং বদলে আটক ঠেকানোর চেষ্টা। শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গোটির। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১৪ জন স্টাফ সহ জব্দ। এবং হঠাৎ হিটশকে পুরল কৃষকের স্বপ্ন। ময়মনসিংহে ৪,৫০০ হেক্টর বোরো ধান চিটা। দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা করছে কৃষি বিভাগ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনায় দেশে একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। ৩৩,০০০ নমুনা পরীক্ষায় ৬,৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশে দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এক্ষেত্রে আরও গবেষণা করা হবে। একই সঙ্গে মৃত্যু হার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতিতে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে চাপ। তীব্র হচ্ছে আইসিইউ ও শয্যা সংকট। বাবা, মা, চাচা, ফুপা পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প। বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে নিচে আইসিইউ খালি আছে কিনা, সবাই বলতেছে আইসিইউ খালি নেই, আইসিইউ ফুল। প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা খালি হয়েছে, পরে আমরা পেয়েছি। কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন 3টি ফ্লোরে থাকা 150 শয্যার একটিও ফাঁকা নেই। 18 শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য। কতক্ষণ বসে থাকলে খালি হবে সেটাও বলা যাচ্ছে না, তারপরেও তারা আগ্রহে বসে আছে। 80 to 90% হাউসহোল্ড যে মেম্বার যারা আছেন তারা সবাই এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমাদের কাছে মনে হচ্ছে যে স্ট্রেনই হোক, একটা বাংলাদেশি স্ট্রেন বা কিছু কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্ট্রেন, সেই স্ট্রেন ইনফেক্টিভিটি একটু হলেও বেশি। এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা 81% রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও 2টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে অধিদপ্তরের পরিচালক। আমাদের ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, সেখান থেকেও বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন। ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে যেটি আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম, আমরা সেই সিদ্ধান্তেই থাকব। কোভিড রোগীদের একাংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকে। মৃত্যুহার ঠেকাতে চলমান চিকিৎসা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 9.5 লাখ টিকার ঘাটতি নিয়ে সারা দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার কার্যক্রম। পরপর 2 ডোজ নিয়ে কোভিডের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে আশাবাদী গ্রহীতারা। তবে এক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কোভিড সুরক্ষায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রথম দিন সকাল থেকেই উপচে পড়া ভিড় কেন্দ্রে কেন্দ্রে। গত 8 ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রথম দিন টিকা গ্রহীতাদের অনেকেই ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। পাশাপাশি চলমান আছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন নেওয়ার কারণে আক্রান্ত হওয়ার ভয়টা একটু কমে যাচ্ছে। আশা করছি এই টিকা নেওয়ার কার্যক্রমের মাধ্যমে করোনাকে নির্মূল করতে সক্ষম হবে। দ্বিতীয় ডোজ নেওয়াতে আমি মনে করি যে এটা আরও ভালো সুরক্ষার সৃষ্টি করবে। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে কোভিড-19। দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বিস্তারের প্রমাণ মিলেছে এক গবেষণায়। এমন পরিপ্রেক্ষিতে টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আরও ইমিউনিটি বেড়ে যাবে। যদিও এটা সম্পূর্ণ সুরক্ষা না হয়, আমাকে স্বাস্থ্যবিধি পুরোটাই মানতে হবে। এদিকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথম দিনে টিকা নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্টজনরা। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও দেওয়ার জন্য প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। করোনার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলা, মাস্ক ব্যবহার করা। যেভাবে দ্বিতীয় ডোজ চলছে, কাজে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ। বাংলাদেশের সবাই ভ্যাকসিন পাবে। মহামারী আকারে যে রোগটা এসেছে সেটা সংক্রমণ
সংক্রমণ রোধে আমি একটা ভূমিকা রাখতে পারলাম। প্রায় 56 লাখ মানুষ প্রথম ডোজ নিলেও এখন মজুদ কেবল 46 লাখ ডোজ। তাই টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব। টিকার বিকল্প উৎস আপনারা খুঁজে পেয়েছেন কিনা? সব চলতেছে, সকল চেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ হবে। সারা দেশে টিকা পেতে এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 70 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণে দেশে একের পর এক রেকর্ড ভাঙছে, আর এর মধ্যেই গণপরিবহনের পর খুলে দেয়া হলো শপিং মল ও মার্কেট। কাল থেকে 5 দিনের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। মহামারী করোনার সংক্রমণ বাড়ছে ঊর্ধ্বগতিতে। প্রতিদিনের পরিসংখ্যান ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের হিসেব। সমীকরণ বলে পরিস্থিতি যতটা অবনতির দিকে যাবে ততটাই কঠোর হওয়ার কথা বিধিনিষেধ। তবে উল্টো পথে হাঁটা যেন সবার। 4 এপ্রিল সরকারের পক্ষ থেকে 11 দফার কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিদিন সেখানে আসছে নতুন নতুন ছাড়। এক সপ্তাহের জন্য দেয়া লকডাউনে শতভাগ বন্ধের তালিকায় ছিল গণপরিবহন, দূরপাল্লার যান, পর্যটন কেন্দ্র ও শপিং মল। বাকি বিষয়গুলোতে নিষেধাজ্ঞা ছিল সীমিত পরিসরে। তবে শুরু থেকেই দোকানপাট ও শপিং মল বন্ধের প্রতিবাদে সড়কে আন্দোলনে ছিল দোকান মালিক ও কর্মচারীরা। তাদের দাবি ছিল সীমিত আকারে হলেও প্রতিষ্ঠান খোলা রাখা হোক। এ নিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন তারা। অবশেষে এলো মন্ত্রিপরিষদের নতুন প্রজ্ঞাপন। এই আদেশে বলা হয়েছে শুক্রবার থেকে আপাতত 5 দিন খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। তবে সময় 8 ঘন্টা। সকাল 9টা থেকে খোলা রাখা যাবে বিকেল 5টা পর্যন্ত। এই সময় কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, না হয় নেওয়া হবে আইনি ব্যবস্থা। সরকারের নতুন ঘোষিত সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে দোকান মালিক ও কর্মচারীরা। সরকারি নির্দেশনার মধ্যে মার্কেট ঢুকবেন, আমরা নিয়ম কানুন সরকার মানবো। খুললে তো বাঁচি, সামনে রমজান, দেখা গেছে সবারই ফ্যামিলির কিছু না কিছু আছে। আমরা দূরত্ব বজায় রেখেই কাজকর্ম করব। সুযোগটা দেওয়াতে আমাদের ভালো হয়েছে, আমরা খাইয়া পরে বাঁচতে যেতে পারবো। আমি এবং আমার কাস্টমার, আমার ক্রেতা উভয়কে আমরা নিরাপদ রাখার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা শতভাগ আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করি। এর আগে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার থেকে ঢাকা সহ দেশের সব মহানগরীতে গণপরিবহন চালু করা হয়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে করোনা থেকে মানুষ বাঁচাতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জীবন জীবিকা চালিয়ে নিতে সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রান্তিক পর্যায়ে করোনা মোকাবেলায় মাঠ প্রশাসনের নবীন কর্মকর্তাদের আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। করোনা মহামারীর মধ্যেই শেষ হলো বিসিএস কর্মকর্তাদের 6 মাস ব্যাপী ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের 6টি রাষ্ট্রায়ত্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একযোগে এই কোর্সে প্রজাতন্ত্রের 14টি ক্যাডারের 307 জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দিয়েছিলেন এই সমাপনী অনুষ্ঠানে। তার উপস্থিতিতেই জনসেবার শপথ নেন নবীন কর্মকর্তারা। আমার দায়িত্ব পালন করে যাব। প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিজ দায়িত্ব পালন করে মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে কর্মকর্তাদের। সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। দেশে চলমান করোনা পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে জীবন রক্ষায়। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। সর্বত্র মাস্ক পরা সহ সাধারণ সতর্কাবস্থা মেনে চলার কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। এই স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 মোকাবিলা ও মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে 8টি উন্নয়নশীল মুসলিম দেশের অর্থনৈতিক জোট
D8-এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। মহামারীর কারণে বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে D8 সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সমন্বিত উন্নয়নে 4টি সম্ভাবনাময় খাত উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। Bangladesh gave shelter to 1.1 million Rohingyas of Myanmar on humanitarian ground. We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary, and sustainable manner. If the crisis is not resolved, this may create security concern in the region and beyond. We are grateful to the D8 member states for their support. I would like to urge you to put pressure on Myanmar for taking back the Rohingyas. জনপদের সময় আরো থাকছে। মুঠোফোনের সেবার নামে গ্রাহকের অজান্তেই কাটা হচ্ছে টাকা। 8 কোম্পানির বিরুদ্ধে মিলেছে অনিয়মের সত্যতা, বলছে বিটিআরসি। দায় নিতে নারাজ মোবাইল অপারেটররা। হেফাজতে ইসলামের তাণ্ডবে পুড়ে যাওয়ায় কার্যালয়ের বদলে পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলররা দায়িত্ব নিয়েছেন উন্মুক্ত মাঠে বসে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটেছে এমন ঘটনা। গত 28 মার্চ আগুনে পুড়িয়ে দেওয়া হয় সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও ছবিতে রিপোর্ট। গত 28শে ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে 23শে মার্চ শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জনপ্রতিনিধিরা। তবে বৃহস্পতিবার মেয়র সহ 16 জন কাউন্সিলর দায়িত্ব নিতে এসে কার্যালয়ে ঢোকা সম্ভব হয়নি তাদের। তারা জানান, হেফাজত কর্মীদের তাণ্ডবে পৌর ভবন পুড়ে যাওয়ায় এমন পরিস্থিতি, তাই প্রথম সভাটিও করতে হয়েছে উন্মুক্ত জায়গায়। খোলা আকাশের নিচে নিজেকে এত অসহায় মনে হচ্ছে, এখন যে কোথায় বসবো, বসার জায়গা পেতেছি না। পৌরসভাকে একদম আগুনে পুড়িয়ে চারহার করে দিয়েছে। স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আমি আশা করতে পারি না, একজন কাউন্সিলর হিসেবে তো অবশ্যই না। 150 বছরের ঐতিহ্যবাহী এই পৌরসভায় তাণ্ডবকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নবনির্বাচিত মেয়র কাউন্সিলররা। যারা এই তাণ্ডব চালিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। খোলা আকাশের নিচে যে নিতে হবে আমরা কোনোদিন কল্পনা করি নাই, কারণ সবাই কষ্ট করে পাশ করেছে। কাউন্সিলর তারা বিজয়ী হয়েছে, তারা কাজকর্ম করবে। আমরা চাই তাঁবু টাঙ্গে যেন আমরা অফিস করতে না হয়। দ্রুত পৌর ভবনটির সংস্কার না করলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে বলে মন্তব্য জনপ্রতিনিধিদের। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রং পাল্টে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গো SKL-3। ঘটনার 5 দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জব্দ করা হয় কার্গোটি। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ জাহাজটির 14 জন স্টাফকে। জব্দ করা কার্গো জাহাজটি নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে পালিয়ে যাওয়া ঘাতক SKL-3 নামে কার্গো জাহাজটি রং বদলে নোঙ্গর করে মেঘনায়। 4 এপ্রিল কার্গো জাহাজটির ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। দিনের আলোতে দ্রুতগতিতে পালিয়ে যায় জাহাজটি। পরে 6 এপ্রিল রাতে ডকইয়ার্ডে রং বদলে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায় জাহাজটি। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের মেঘনায় নোঙ্গর করে জাহাজটি। গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটি জব্দ করে কোস্টগার্ড। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ 14 জন স্টাফকে। বর্তমানে জাহাজটিকে নারায়ণগঞ্জের টানবাজারের ঘাটে নিয়ে আসা হয়েছে। কাগজপাতি পাওয়ার আগে আমরা জাহাজটি ট্রায়াল দিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আসি, যাতে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যাঙ্কার করে ওই জায়গার থেকে কাগজপাতি নিয়ে তারপর আমাদের যেদিকে ভালো হয় সেদিকে মুভ করব। ব্যাগার দিয়েছিলাম, ব্যাগারে জাহাজ কন্ট্রোল হয় নাই। ওরা তো সাইড দিয়ে চলছে, ওরা আমাদের গার ভারিসে পড়ছে। ওই জাহাজের মাস্টার নেই। ত্রিঅ্যাঙ্গেল থেকে রাত্রে 6 তারিখে রাত্রে রং করা হয়েছে। SKL-3 কার্গো জাহাজ পালিয়ে যাওয়ার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌ পুলিশ। ত্রিঅ্যাঙ্গেল কর্তৃপক্ষ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি এটা রং পরিবর্তন করার ব্যবস্থা করে, সেক্ষেত্রে তারা যদি আমাদের আইনের আওতায় যদি তাদেরকে নিয়ে আসা লাগে নিয়ে আসবো। চারদিকে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে বেশি বিস্তৃত প্রতারকদের নেটওয়ার্ক। চাকরি দেয়া থেকে শুরু করে বিদেশে লোক পাঠানো, সর্বত্র অবাধ বিচরণ প্রতারকদের। প্রতারণার শিকার অশিক্ষিত থেকে উচ্চশিক্ষিত। বাদ যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশ বলছে মানুষ ঠকানোকে পেশা হিসেবে বেছে নিয়েছে এক শ্রেণীর লোক। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ। বুলবুল রেজার রিপোর্ট। বলে দেন যে মাসুদের একটা ঝামেলা আছে, কি জায়গার জন্য ঠিকঠাক করে দেবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দাবি করা আইয়ুব আলী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। মাধ্যমিকের গণ্ডি পাড়ি দিতে না পারলেও রপ্ত করেছেন প্রতারণার বহুমাত্রিক কৌশল। কথায় কথায় পুলিশকে ধমক দেওয়া এই কথিত বিশেষ সহকারী এখন গোয়েন্দা জালে। নিয়োগ বদলি ভর্তি বাণিজ্য সহ নানা ধরনের তদবিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রটোকল অফিসারের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করতেন আইয়ুব আলী। নিজেকে পরিচয় দিতেন ওই প্রটোকল অফিসারের ছেলে হিসেবে। আমি মঞ্জিলা ফারুকের ছেলে, আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পেজ 2 এটা বলতো। আমি চিন্তা করছি যে এই কাজ আর করবো না। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লোভনীয় চাকরি, এমনকি করোনার নমুনা পরীক্ষার নামে চলছে প্রতারণা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাইবার সম্পর্কিত অন্তত 6 ধরনের প্রতারণার তথ্য সংরক্ষণ করে। গোয়েন্দা পুলিশের তথ্য একই রকম। আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও অন্যায়ভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার জন্য, অন্যায়ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হওয়ার জন্য এই সমস্ত দালালদের দ্বারস্থ হই। প্রতারণা রোধে আরো কঠোর আইন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি কোনোভাবে আপনি বন্ধ করতে পারবেন না যদি না আপনি আদর্শিক জায়গাগুলোর চর্চাতে আপনি না আসেন। এছাড়া এসব ফাঁদ থেকে রক্ষা পেতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্ভর না করে সচেতন হওয়ার পরামর্শ তাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মুঠোফোনে ওয়েলকাম টিউন, রিংটোন, খেলার খবর, ধর্মীয় তথ্য ইত্যাদি সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা কাটছে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টিভ্যাস প্রতিষ্ঠান। 8 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অনিয়মের সত্যতাও পেয়েছে বিটিআরসি। আরও তদন্ত গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। তবে টিভ্যাস কোম্পানিগুলোর এমন অনিয়মের দায় নিতে রাজি নয় মুঠোফোন অপারেটররা। আর বিটিআরসি বলছে প্রতিবেদন হাতে পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুভ খানের রিপোর্ট। থমকে গেল স্বপ্নগুলো কিংবা এলোমেলো যত ইচ্ছেগুলো, টিউনটি সেট করুন এমন খুদে বার্তা আসে মুঠোফোনে। আপনি চাননি, চালুও করেননি, তবু মুঠোফোনে চালু হয়ে গেল ওয়েলকাম টিউন। কেটে নেওয়া হয় টাকা। দেশের 4 মুঠোফোন অপারেটরের প্রায় 17 কোটি গ্রাহককে ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে 183 প্রতিষ্ঠান। মাঝে মাঝে কিছু মেসেজও আসে, গান টানা চাবি যাবে, এগুলো তো আমার জন্য ইম্পর্টেন্ট না। 20 টাকা থাকলে 1 ঘন্টার মধ্যে 20 টাকা শেষ। অভিযোগ অনুসন্ধানে নেমে 8 প্রতিষ্ঠানের অনিয়মের সত্যতা পেয়েছে বিটিআরসি। এক্ষেত্রে টার্গেট গ্রাহকদের তথ্য মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে কন্টেন্ট প্রোভাইডার বা ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে সরবরাহ করা হয়। আমরা 100% কমপ্লায়েন্স, বা আমাদের এখান থেকে কোনো ধরনের কোনো নন কমপ্লায়েন্স কোনো ইস্যুতেই নাই। সো আমাদের কাছে যা যা ইনফরমেশন জানতে চেয়েছে আমরা সমস্ত কিছু কমপ্লাই করেছি। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটররা চাইলে গ্রাহকের অজান্তে টাকা কাটতে পারতো না সার্ভিস প্রোভাইডাররা। বিটিআরসি আমাদেরকে 14 মার্চ 2021-এর মধ্যে SMS কনসেন্টের মাধ্যমে টিভ্যাস চালু করার নির্দেশনা দেয়। আমরা এই নির্দেশনাটাও কিন্তু সঠিক সময় বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করেছি। যেসব টিভ্যাস প্রোভাইডার এবং মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের ব্যাপারে তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দেবে বিটিআরসি গঠিত কমিটি। রিপোর্ট প্রাপ্তির পর তাদের মন্তব্য, পর্যবেক্ষণ, সুপারিশগুলো দেখে কমিটি তারপর একটা কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দেশে ভাজ সেবার বাজার প্রায় 100 কোটি টাকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে হিটশকে পুড়ে গেছে বোরো ধান। চিটায় পরিণত হয়েছে মাঠের পর মাঠ। ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে দিন দিনই বাড়ছে হিটশকে ক্ষতিগ্রস্ত বোরো জমির পরিমাণ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 2-1 সপ্তাহ পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা, কিন্তু সেই রাতেই প্রচণ্ড ঝড়ের পর গরম বাতাস সবকিছু উলটপালট করে দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ধান গাছের সবুজ পাতা ও শীষ বিবর্ণ হতে দেখেন কৃষকেরা। ক্রমেই সেগুলো পুড়ে ঝলসে চিটা হয়ে যায়। আর যেগুলো বাড়িতেছে আবার এইগুলো দেখছি ছিটা হয়ে যাইতেছে। বাতাসটা হওয়ার পরে আমরা জমিটা সব আগুনে পুড়িয়ে গেছে। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন হিটশকে ক্ষতিগ্রস্ত ক্ষেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা প্রাথমিক অবস্থা যে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, সম্পূর্ণ ক্ষতির দিকটা আমরা দেখব, দেখে তারপরে সম্পূর্ণ ক্ষতির রিপোর্টটা আমরা দেব। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহ জেলায় প্রায় 4500 হেক্টর জমির বোরো ধান হিটশকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশালের বারৈগাঁও থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেটে জয়রথ ছুটেই চলেছে বাংলাদেশ নারী ইমার্জিং দলের।
5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে 6 উইকেটে হারিয়েছে সালমারা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 92 রান করে সফরকারীরা। জবাবে ব্যাট হাতে নেমে 22 ওভার বাকি থাকতে মাত্র 4 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে চেপে ধরে বাংলাদেশ ইমার্জিং দলের বোলাররা 3 রানে অ্যানোরি ডিরেকসনের পর 0 রানে বিদায় নেন অধিনায়ক ফিয়াটনে ক্লেফ। গেল ম্যাচে 80 রান করা স্টেইনের ব্যাটে এদিন আসে মাত্র 19 রান। সর্বোচ্চ 29 রান তোলেন আন্নেকে বোস। স্বাগতিক বোলারদের তাণ্ডবে মাত্র 92 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 3টি করে উইকেট নিয়েছেন ঋতুমণি ও নাহিদা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র 3 রানেই শামিমাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিশেল অ্যান্ড্রোস। তবে অধিনায়ক মুর্শিদার 46 ও ফারজানার 16 রানের সুবাদে হেসে খেলেই জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ 74 জনের মৃত্যু। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু। কাল থেকে খোলা শপিং মল। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর পদক্ষেপের আভাস প্রধানমন্ত্রীর। এবং রং বদলে আটক ঠেকানোর চেষ্টা। শীতরক্ষায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গোটির। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ জব্দ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।